বড় যা হয় নাকি, সরি সতীন, আরে ও তো অন্য দিক দিয়ে যাও হবে আর কি। হ্যাঁ সেটা তাই না, যুধিষ্ঠিরের বউ হিসেবে যা না, আর অর্জুনের বউ হিসেবে সতীন। কেচ্ছা শ্রীকৃষ্ণ বলে এবার আমি আসি বলে বেরোয়। ওই দারুকা ওর যে সারথি, সেই সারথিকে সরিয়ে দিয়ে যুধিষ্ঠির নিজে উঠে বসে রথে, তুমি পিছনে বসো আমি চালাবো গাড়ি, তারা ভাই চালায়। সেখানে আরো দুটো জিনিস আছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বৃষপর্বের একটা গদা আছে, সে মানে সাংঘাতিক গদা আর কি, ওরকম গদা সারা পৃথিবীতে নেই। সেই গদাটা আমি এনে ভীমকে দিতে চাই, এবং সে এক সাংঘাতিক স্বভাব, বুঝলি তো। সবচেয়ে বড় যেটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে একটা পুরো মাঝখানটাতে একটা সরোবরের মতো বানিয়েছে, এবং সে সরোবরের মধ্যে মাছ, বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী, সুন্দর সুন্দর গোল্ডফিশ টোল্ডফিশও ছিল নিশ্চয়ই, সেগুলো তো ছিল। এবার পদ্ম, সেগুলো দিয়ে বৈদুর্যমণি টনি দিয়ে ওখানে আবার কিছু পদ্ম রয়েছে, বৈদুর্যমণির পদ্ম ভাবা যায় কি মানে ফিনেস। বৃষ্ণিরা হচ্ছে এমন যারা অর্জুনের থেকে ধনুর্বিদ্যা শিখেছে, এবং তারা হরিণের চামড়ার ড্রেস পরে। সে বলছে তোমার দুর্গ সকল যেন ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা ও শিল্পীগণে পরিপূর্ণ থাকে। যুধিষ্ঠির বলে সেটা তো বুঝলাম স্যার, কিন্তু একটা পয়েন্ট আছে। বলছি কি? বলছি এই সমস্ত কথা তো শুনলাম, খুবই সুন্দর, দারুণ সভা সব, কিন্তু আপনি এটা অড নাম, রাজা হরিশ্চন্দ্র কি করছিল হঠাৎ করে সেখানে? এই যে আপনি চারিদিকে তো ঘুরে বেড়ান, আপনি তো প্রচুর ট্র্যাভেল করেন, তো আপনি ট্র্যাভেল করতে করতে বিভিন্ন সভা তো দেখেছেন, মানে আমি পৃথিবীর সবার কথা বলছি না, মানে এর চেয়ে ভালো কোনো সভা দেখেছেন কি? এই যে এত সুন্দর একটা সভা বানিয়ে দিয়েছে। নারদ হাসে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমার নাম অরুণাভ, আর আমার সঙ্গে আছে প্রেমাশিস। আমরা এপিকে কি করি সেটা আপনারা অনেকেই জানেন, যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে বলে দিই, আমরা মহাভারতের একটা লম্বা অধ্যায়, মানে আদি পর্ব, এক পর্ব পর্ব করে করে চেষ্টা করছি যতটা সম্ভব কভার করা যায়। জানি না পারবো কিনা, এই জীবনে সেটা হবে কিনা। একটা পর্ব কমপ্লিট করতে আমাদের এতগুলো এপিসোড লেগেছে, এবং এখন আমরা জাস্ট তারপরে আদি পর্বের পরে যেটা খুব ইম্পর্টেন্ট পর্ব সেটা হলো সভা পর্ব। সভা পর্বটা অ্যাকচুয়ালি খুব একটা বড় না, তারপর শুরু হয় বন পর্ব। তো আদি পর্বটা অ্যাকচুয়ালি যথেষ্ট বড়। তো আমাদের রেফারেন্স বই হিসাবে আমার কাছে আছে এইটা, আমাদের রাজশেখর বসুর সারণুবাদ মহাভারতের, যেটা আপনারা অনেকেই চেনেন এই বইটাকে, অনেকের বাড়িতে আছেও হয়তো। আর তার সঙ্গে কালীপ্রসন্ন সিংহের মহাভারত, এবং দেবদত্ত কি জানি ওর নাম, বিবেক দেব রায়ের মহাভারত, এবং সেই মহাভারত থেকে আমরা চেষ্টা করছি মহাভারতের একটা ডকুমেন্টেশন করার। অ্যাকচুয়ালি তো গণেশের মহাভারত, বিবেক দেব রায়ের তো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ব্যাসদেবের মহাভারত আর গণেশের লেখা মহাভারত। তো যাই হোক, এবার ঘটনা হলো সভা পর্ব শুরু হবে। সভা পর্বের আগের এপিসোডটা কোথায় শেষ করেছিলাম সেটা জানার দরকার আছে। হলো খাণ্ডব দহন করেছে অর্জুন এবং কৃষ্ণার্জুন মিলে খাণ্ডব দহন করেছে। খাণ্ডব দহন হয়ে গেছে, অগ্নি বলেছে এসে, তো খাণ্ডব দহন হয়েছে। তো সব দেবতারা খুব খুশি টুশি হয়ে তাদের কাছে এসে বলেছে তোমাদের কি বর চাই, এবং এর মাঝখানে একজনকে অর্জুন বাঁচিয়ে ফেলেছেন, সেটা হলো ময়দানব। আর তারপর দেবতারা এসে বিশেষ করে ইন্দ্র এবং সমস্ত দেবতা এসে বলেছে যে তোমাদের কি চাই। তো খুব খুশি হয়েছে আর কি ওদের কাজে। হ্যাঁ, খুব খুশি হয়েছে, এদের কাজ ফাজে খুব খুশি হয়েছে। তো অর্জুনকে এসে বলেছে তুমি কি চাও? অর্জুন তো অন্য কিছু চায় না, অস্ত্র চেয়েছে। বলে ঠিক আছে, হ্যাপি লোক ছিল। হ্যাঁ, বলছে মহাদেব যদি খুশি হয় তাহলে তোমার অস্ত্র দেবে। আমরা পরে শুনবো কিরাতের ব্যাপারটা যখন শুনবো তখন আমরা জানবো মহাভারত থেকে এই পশুপতাস্ত্র সেটা পেয়েছে অর্জুন, সেটা আমরা পরে জানবো। এবং কৃষ্ণ কি চাইলেন যে অর্জুনের সঙ্গে আমার বন্ধুত্ব চিরকাল থাক। সব চলে গেলেন। এবার দাঁড়িয়ে আছে কে খাণ্ডব দহনের পর ওই জায়গাটায় কে দাঁড়িয়ে আছে? কৃষ্ণ, অর্জুন এবং ময়দান, যাকে বাঁচিয়ে দিয়েছি কৃষ্ণ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে কে? শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ময়দানব, যাকে নাকি অর্জুন প্রাণ দান দিয়েছে, প্রাণ ভিক্ষা দিয়েছে। তো ময়দানব এসে বলছে স্যার আপনি আমাকে যে এই যে প্রাণ ভিক্ষা দিলেন, আপনি তো মানে বিরাট মানুষ, তো আমার মতো তুচ্ছ মানুষকে দিলেন, আপনি তুচ্ছ দানবকে আপনি ছেড়ে দিলেন, আপনার জন্য আমি কিছুটা করতে চাই। অর্জুন বলে না, এই প্রাণ ভিক্ষা দাও, প্রাণ দান করার এগেনস্টে তুমি কিছু দিতে চাইলে, মানে আমাকে দিতে চাইলে আমি নিতে পারবো না। বলে না আপনি বুঝতে পারছেন না, আমি বিশ্বকর্মা কিন্তু দানবদের, আমি কিন্তু শিল্পী, আমি কিন্তু আর্টিস্ট।
তো আপনি আর্কিটেক্ট, হ্যাঁ আর্টিস্ট এবং আর্কিটেক্ট দুজনই, এবং সেটা বলে যে মানে মহাশিল্পী বলে নিজেকে। তো আপনাকে তুষ্ট করার জন্য আমি কিন্তু আপনি যা চান তাই করতে পারি। কৃষ্ণ অর্জুন বলছে আচ্ছা কি করা যায়, কি করা যায়, মানে এত করে বলছে, হ্যাঁ একটু তুষ্ট করলে ভালো লাগবে। তখন বলছে ঠিক আছে, আমি তো তোমাকে প্রাণ ভিক্ষা করেছি, তুমি আমাকে কিছু দিও না, তুমি কৃষ্ণকে দাও। তো কৃষ্ণকে গিয়ে বলেছে আপনাকে, হ্যাঁ এই তো পেয়েছি চান্স, আপনাকে বলুন আপনাকে কি চাই। কৃষ্ণ ভাবছে যে আমি তো কৃষ্ণ, আমার আর কি চাই, কিছুক্ষণ আগে সুদর্শন চক্রটাও পেয়ে গেছি যেটা পাওয়ার কথা ছিল, আর কি চাই আমার। বলছে তাহলে এই যে একটা খান্ড প্রস্তুতে এরা একটা ইয়ে করছে, এরা মানে রাজত্ব চালাচ্ছে, এদের তো একটা সভা দরকার, এখনো তো সভাটা অত ভালো কিছু হয়নি। ময়কে বলে তুমি একটা কাজ করো, তুমি তো দানবদের বিশ্বকর্মা, তুমি সভা বানাও একটা, মানে দারুণ সভা একটা বানিয়ে দাও। ময় তো সেক্রেটারিয়েট আর কি। হ্যাঁ বলে যে মানে ময় অ্যাকচুয়ালি খুবই খুশি হয় ব্যাপারটা শুনে, যে এটা একদম পারফেক্ট কাজ আমার জন্য, আমি তো এটাই করতে চাই। তারপর সে অনেক 10,000 হাত এদিক ওদিক মেপে টেপে একটা মাঝখানের জায়গা সিলেক্ট করে, যে জায়গাটা হলো যে কোনো ঋতুতে সে জায়গাটা উপযুক্ত। তার মানে বোঝা যাচ্ছে মানে ওই ভৌগোলিক অবস্থার অনুযায়ী যে জায়গাটায় রোদও খুব একটা পড়বে না, অল্প অল্প হাওয়াও আসবে আর কি, এরকম টাইপের একটা জায়গা, বা কোথাও দিকে একটা ভেন্টিলেশন আছে, এরকম একটা জায়গাও সিলেক্ট করে। 10,000 স্কোয়ার ফিট বাই 10,000 স্কোয়ার ফিট, এক ফিট এক হাত যদি মোটা 1 ফিটের বেশি হয়, তাও যদি 1 ফিটও ধরি, 10,000 স্কোয়ার ফিট বাই 10,000 স্কোয়ার ফিট মানে হচ্ছে 100 মিলিয়ন স্কোয়ার ফিটের একটা সেক্রেটারিয়েট হবে। বিরাট ব্যাপার কিন্তু, হ্যাঁ বিরাট ব্যাপার। 100 মিলিয়ন স্কোয়ার ফিট, 10,000, হ্যাঁ তাই তো। এই দিল্লিতে কি প্রপার্টির দাম, তার মানে ভাব এখনকার দিনে থাকলে পরে কি দামে বিক্রি হতো। বাপরে বাপ, যাই হোক সে তো হয়েছে, দিয়েছে কাকু দিয়েছে, জেঠু দিয়েছে ওদের ইয়ে করে, ওরা পৈতৃক সম্পত্তি, ক্যাপিটাল গেইন ট্যাক্সও লাগতো, জৈঠিক সম্পত্তি, মানে পৈতৃক সম্পত্তি হলো আর কি। হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল গেইন ট্যাক্স নাকি, যাকে। এবার পয়েন্টটা হলো যে সে তো ময়দানব বলেছে ঠিক আছে, আমি আমার একটা স্থান নির্বাচন করে এখন প্ল্যানিং করছি, ওই মানে আর্কিটেক্ট হয় না টিফি দিয়ে প্ল্যানিং করছে। ততক্ষণে কৃষ্ণ বলছে যে অনেক দিন তো হলো সুভদ্রার বিয়েতে এলাম, এতদিন মানে বোনের শ্বশুরবাড়িতে এতদিন থাকাটা ঠিক দেখাচ্ছে না। তো শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে এবার আমি যাই। যথারীতি কুন্তিকে গিয়ে প্রণাম করে এদেরকে বলে সব দ্রৌপদী, আচ্ছা এবার সুভদ্রাকে গিয়ে কিছু একটা বলেছিল, কি মন্ত্রণা দিয়েছে এটা লেখা আছে, কি মন্ত্রণা দিয়েছে লেখেনি কিন্তু। দেখ তোর একটা আইডিয়া আছে কি মন্ত্রণা দিয়েছে? ব্যাসদেবের ছিল না, তোর আছে? আমার আছে। শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণই না, উনি তো একজন মানে কি বলবো কূটনীতিবিদ। আমার ধারণা উনি গিয়ে বলেছেন সুভদ্রাকে শোনো, তোমার একমাত্র কাজ হলো দ্রৌপদীকে ম্যানেজ করা, অর্জুন এমনি ম্যানেজ হয়ে যাবে। কারণ দ্রৌপদী বড় সতীন, বড় যা হয় নাকি, সরি সতীন, আরে ও তো অন্য দিক দিয়ে যাও হবে আর কি। হ্যাঁ সেটা তাই না, যুধিষ্ঠিরের বউ হিসেবে যা না, আর অর্জুনের বউ হিসেবে সতীন। কেচ্ছা এবার এই সতীনকে ম্যানেজ করাটা তোমার মেজর কাজ। কেন এটা আমার মনে হচ্ছে তোকে বলছি, ব্যাসদেব না লিখলেও, কারণ তারপরেই ও গিয়ে সুভদ্রাকে দ্রৌপদীর হাতে গিয়ে দিয়ে বলেছে যে সামলে রেখো, আমার বোন বলে কথা, সামলে রেখো। এটা কেন তোর নিয়ে গেল কেন তাহলে, যদি কিছু এই ব্যাপারে না বলে থাকে? শুরুটা আমি করে দিয়ে যাচ্ছি, বাকিটা কিন্তু তুমি সামাল দিও। এবং সুভদ্রাকে সমর্পণ করে কিন্তু দ্রৌপদীর হাতে বলে যে এবার তুমি দেখে রাখো ওকে, মানে এমন একটা ব্যাপার যাতে মানে ও যদি কিছু ভুলচুক করে দেয় একটু মাফ করে দিও টাইপের। এমনি সুভদ্রা ঠিক মানে এমনি সুভদ্রা খুব সুন্দরী, আর অবভিয়াসলি প্রথমে তো দ্রৌপদীর একটু রাগটাগও হয়েছিল, সেই সব করে শ্রীকৃষ্ণ বলে এবার আমি আসি বলে বেরোয়। আর ওই দারুকা ওর যে সারথি, সেই সারথিকে সরিয়ে দিয়ে যুধিষ্ঠির নিজে উঠে বসে রথে, তুমি পিছনে বসো আমি চালাবো গাড়ি, তারা ভাই চালায়গা বলে সেই ওইটাই কনসেপ্ট। হ্যাঁ তো ও এগিয়েছে এবং চলেছে এবং অনেক দূর গেছে, মানে প্রায় যুধিষ্ঠির কেন না বলছি, এবার যুধিষ্ঠির অনেক দূর গেছে, মানে অনেক দূর একা। হ্যাঁ শুধু যুধিষ্ঠির যায়নি, সব পাণ্ডবরা, এবং শুধু পাণ্ডবরা না, নগরবাসী কিছু মানুষ, ওদের কিছু
লোকজন সবাই মিলে গেছে সি অফ করতে। আর সি অফ করতে করতে একটা পয়েন্টে দেখা গেছে ও সি অফ করতে গিয়ে আবার কৃষ্ণকে সি অফ করতে আসতে হবে, এত দূর চলে গেছে, অর্ধেক রাস্তা অবধি চলে যাচ্ছে। অর্ধেক রাস্তা অবধি চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ বলছে না না এবার এখান থেকে তোমরা যাও, আমি এখান থেকে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তো এবার শ্রীকৃষ্ণ চলে যায়। আর অর্জুন এবং অর্জুনই স্পেশালি, অর্জুন বর চেয়েছিল না কৃষ্ণ আমাদের বন্ধুত্ব অটুট থাক, তো অর্জুন দূর অব্দি যতক্ষণ শ্রীকৃষ্ণকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে, সবাই তাকিয়ে থাকে, বাট অর্জুন স্পেসিফিক্যালি। এবং সেখান থেকে চলে যায় আমাদের শ্রীকৃষ্ণ। এবার তো এরা ফিরে এসে ময়দানব ততদিনে প্ল্যানিং করছিল, ওর ব্লু প্রিন্ট রেডি, ওর প্ল্যান মানে যেটা প্ল্যান কর্পোরেশন দিয়ে পাস হয়ে গেছে। এবার ওর কাজ করতে হবে। এবার কাজ করার ব্যাপারটা তুমি আসো, যে কোথায় কি করে। হ্যাঁ, তো এবার ময়দানব তো বললো যে হ্যাঁ ওই আর কি কর্পোরেশন তো আমার ঘরের লোক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলছে যে এবার সাজানোর জন্য সমস্ত ব্যাপারটা প্ল্যান রেডি, কিন্তু আমাকে কিছু জিনিসপত্র আনতে, আমাকে কিন্তু একটু ছাড়তে হবে, আমি জিনিসপত্র আনতে যাব। কোথায় বলে যে একদম কৈলাসের উত্তরের দিকে ঋষ্যশৃঙ্গ পর্বত এবং ইত্যাদি রয়েছে, মৈনাক পর্বত রয়েছে, সেখানে বিন্দু নামক একটি সরোবর বা লেক আর কি, বেসিক্যালি বিন্দু লেক সরোবর আছে। সেখানে আমি প্রচুর মানে জেম স্টোনস ইত্যাদি জহরত টহরত এ সমস্ত লুকিয়ে রেখে এসেছিলাম। এবং বৃষপর্বের গল্প তো আমরা আগে শুনেছি, বৃষপর্বার গল্প, বৃষপর্ব হচ্ছে অসুরদের রাজা, তার জিম্মায় আমি রেখে এসেছিলাম। এবং বৃষপর্বা খুবই ভালো মানুষ, তিনি আমার দৃঢ় বিশ্বাস তিনি সামলে রেখেছেন ব্যাপারটা। তো আমি ওগুলো জিনিস নিয়ে আসি, আর শুধু ওগুলোই নিয়ে আসবো কারণ আমার এখানে ডেকোরেশনে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু এগুলোই আমি আনবো না, সেখানে আরও দুটো জিনিস আছে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে বৃষপর্বার একটা গদা আছে, সে মানে সাংঘাতিক গদা আর কি, ওরকম গদা সারা পৃথিবীতে নেই। না বলেছে যে 1,00,000 গদার সমান গদা ওটা, সেই গদাটা আমি এনে ভীমকে দিতে চাই। এবং শুধু তাই নয়, বরুণের একটি শঙ্খ আছে, সেই শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত, তো সেই শঙ্খটাও আমি নিয়ে আসতে চাই, সেটা অর্জুনকে দিতে চাই। তো বেশ ভালো কথা। তো দেখ এমনিতেও রাজমিস্ত্রিরা এসে বা হেড মিস্ত্রি বা আর্কিটেক্ট এসে বলো না মাল মেটেরিয়াল কিনতে হবে, মেটেরিয়াল নিতেই গেছে। হ্যাঁ, মেটেরিয়াল নিতে উনি চলে যায়। তারপরে ওখানে ঋষ্যশৃঙ্গ মুনির ওখানে গিয়ে তো সমস্ত জিনিসপত্র নিয়ে আসে। এবং ওখানে হয়েছিল কি, বেসিক্যালি ওখানে অনেক যুদ্ধ হয়েছিল এক সময়, দেবদের অনেক যুদ্ধ হয়েছিল। তো প্রচুর যুদ্ধের সময়কার একটা জায়গায় যুদ্ধ হয়ে তারপরে চলে গেল। তো ওখানে তো তাদের অস্ত্রশস্ত্র, তাদের মণিমাণিক্য এগুলো তো সব পড়ে থাকবে, সেগুলোই ছিল ওখানে। তো সেগুলো নিয়ে এসে সে এবার আগামী 14 মাস ধরে সে ওই 100 মিলিয়ন স্কোয়ার ফিটের যে এরিয়া, সেখানে একটি সাংঘাতিক একটা সভা বানিয়ে ফেললো। এবং সেটা গোল মতন বলছে। এবং তার সার্কামফারেন্স হচ্ছে ওই 10,000 স্কোয়ার ফিট, মানে 10,000 ফিট, মানে 10,000 হাত আর কি। তো এখানে একটা ভুল আছে। তো 10,000 ফিট বাই 10,000 ফিটের যদি একটা স্কোয়ার এরিয়া হয়, তার মধ্যেখানে যদি একটা গোল মতো করে করা হয়, এরিয়া বানানো হয়, মানে সভাটা যে বানানো হয়, সেটার সার্কামফারেন্স 10,000 হাত হতে পারে না, সেটার একটু বেশি হবে, 2πr হবে আর কি। একটা পাইয়ের কনসেপ্টটা তার মানে ওর জানা ছিল না, বা যে লিখেছে তার জানা ছিল না। তো যাই হোক, সে হলো, লেখা হয়নি, বানানো হলো। এবং সে এক সাংঘাতিক সভা, বুঝলি তো, ডেঞ্জারাস ব্যাপার। গোল তো আছেই, এবং সেখানে টহরত আছে। সবচেয়ে বড় যেটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে একটা পুরো মাঝখানটাতে একটা সরোবরের মতো বানিয়েছে। এবং সে সরোবরের মধ্যে মাছ, বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী, সুন্দর সুন্দর গোল্ডফিশও ছিল নিশ্চয়ই, সেগুলো তো ছিল। এবং পদ্ম লাগানো হয়েছে, লাইভও আছে। আবার কিছু এই যে মণিমাণিক্য নিয়ে এসছে, সেগুলো দিয়ে বৈদুর্য মণিটনি দিয়ে ওখানে আবার কিছু পদ্ম রয়েছে। বৈদুর্য মণির পদ্ম ভাবা যায় কি মানে ফিনেস এবং কত বড় বড়, তার মানে এক একটা পাতা, মানে এক একটা পেটালস তৈরি হচ্ছে এক একটা মণি দিয়ে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না কোনটা অরিজিনাল আর কোনটা মানে মণি দিয়ে বানানো। এবং যারা রাজারা এসছেন ওখানে, তারা অনেক সময় ভুল করে ওটাকে মানে সমতল ভেবে ফেলছেন, ভেবে ওখানে চলে যেতে গিয়ে পড়েও যাচ্ছেন, সেসব উল্লেখ আছে। এটা তো আমরা ইয়েতেও দেখেছি, সিরিয়ালেও দেখেছি, যেরকম ঘটনা সমস্ত ঘটেছিল।
তো এটা সত্যি ঘটনা আর কি, সত্যি ঘটনা মানে অ্যাটলিস্ট মহাভারতের হিসেব মতন সেটাই হয়েছিল। তো এই 14 মাস পরে সবাই এগুলো হলো, যুধিষ্ঠিরও বিরাট খুশি, পাণ্ডবরাও খুশি। তো এবার তো এই ব্যাপারটাকে ওপেন করতে হবে, ওপেনিংয়ের একটা অনুষ্ঠান হতে হবে, এত বড় সভাগৃহ, সেক্রেটারিয়েটের ওপেনিংয়ে সবাই এলো, কিন্তু বিভিন্ন রাজা রাজরারা সমস্ত এসে গেল, এবং উৎসব, সেই উৎসবে মানে এক তো ব্রাহ্মণ টাহ্মণরা আসছে, যজ্ঞটজ্ঞ হচ্ছে, তাছাড়াও তোর মল্লযুদ্ধের লোকজন আসছে, স্ট্যান্ড আপ কমেডিয়ানস আসছে, মানে সেই অর্থে বিদূষক তো স্ট্যান্ড আপ কমেডিয়ান জাতীয় লোকজন, হ্যাঁ, ডান্সার্স, এই সমস্ত এসে টেসে দারুণ একটা বিরাট উৎসব হচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে সেখানে যেসব রাজাদের কথা লেখা আছে সেগুলোর মধ্যে খুব, যেমন এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস এসছে, সে তো আশারই কথা, কিন্তু তাছাড়াও ধর অনিমান্ডব্যর আমরা গল্প শুনেছি, অনিমান্ডব্য এখানেও এসছেন। লোমহর্ষণের গল্প আমরা শুনেছি আদি পর্বে, লোমহর্ষণ এখানে এসছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং আমার লাগলো অরুণাভ, এখানে কম্বোজের রাজা এসছেন লেখা আছে। কম্বোজ হচ্ছে কম্বোডিয়া। এটা তো ঠিকই যে কম্বোডিয়া সেই সময় একটা তো বোধহয় বন্ধুত্বপূর্ণ একটা জায়গা ছিলই, যদি তারা এক দেশের, মানে এক দেশ তো এক না তখন, কারণ যে যেখানকার রাজা সেটা তার দেশ, কিন্তু সেই রাজাটা যে এসছে তার মানে অনেক দূর দূর থেকে লোক এসছে, আর দূর দূর থেকে লোক এসছে শুধু না, তার মানে কম্বোডিয়ার সাথে যে এই রিলেশনশিপ ছিল সেই সময় ভারতের, তা যদি না থাকতো তাহলে পরে এটা লেখা সম্ভব না। ঠিকই, যে কম্বোডিয়ার রাজা আমাদের এখানকার ওপেনিং এ একদম সেটা। তারপর হচ্ছে অঙ্গবঙ্গ থেকে লোক এসছে, অঙ্গবঙ্গ কলিঙ্গ থেকে রাজারা এসছে, তার মানে পৌন্ড্র মানে আমাদের নর্থ বেঙ্গল, বঙ্গ মানে হচ্ছে সাউথ বেঙ্গল, আর কলিঙ্গ তো হচ্ছে উড়িষ্যার এরিয়াটা, এখানকার রাজারাও এসছেন। তার মানে এই অঞ্চলগুলো আর্যাবর্তের মধ্যে তখন ইনক্লুড হচ্ছে আর কি। যখন আমরা বাংলার ইতিহাস নিয়ে যখন গল্প করব তখন এই কথাটাও আসবে যে মহাভারতে কোথায় কোথায় উল্লেখ আছে যে বঙ্গ এবং পৌন্ড্রের। হ্যাঁ ঠিকই, তা না হলে পরে মহাভারত এর আগের সময় বেদে যেমন উল্লেখ নেই না, তো মহাভারতের সময় উল্লেখ আছে। তো যাই হোক, তো এরা সমস্ত হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং, অনেক লিস্ট আছে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ধরনের লোক এসছে যাদেরকে বৃষ্ণি বলা হচ্ছে। বৃষ্ণিরা হচ্ছে এমন, অন্তত এরা তাই লিখছে, যে যারা অর্জুনের থেকে ধনুর্বিদ্যা শিখেছে এবং তারা হরিণের চামড়ার ড্রেস পরে। এটা কিন্তু অদ্ভুত, হরিণের চামড়ার ড্রেস পরে, মানে তাদের তো যদি আমরা বেসিক্যালি ভাবতে যাই সেটা তো একটা আদিবাসী যারা ছিলেন তারাই চামড়ার ড্রেস পরতেন, যদিও আমরা এই বিষয়ে একদম গ্যারান্টি দিতে পারি না, কারণ ধর কোনো কোনো দেশের রাজারাও অনেক সময় পশুর চামড়ার ড্রেস পরতেন, কিন্তু আপাতভাবে যদি আমরা এটাও ভাবি যে এরা কোনো আদিবাসী ছিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্জুনের যে শিক্ষা দেওয়ার ব্যাপারটা সেটা বেশ লিবারেটিং, কারণ তার আগে কিন্তু গুরু দ্রোণ কর্ণকে শিক্ষা দেননি সুতপুত্র বলে, এবং একলব্যর একটা বড় সিন আছে, আমরা জানি যে একলব্যর ব্যাপারটায় উনি শিক্ষা দেননি। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যদি তারা অর্জুনও যখন কর্ণ এসছে লড়াই করতে ওই স্টেডিয়ামে, তখন অর্জুনও বলছে না সুতপুত্রের সাথে আমি লড়বো না, ঠিক, কিন্তু সেক্ষেত্রে এখানে তার মানে ও একটু লিবারেটিং হয়েছে, মানে ও যেহেতু পৃথিবী ঘুরে এসছে, ও রিয়েলাইজেশন অল ওভার ইন্ডিয়া ঘুরেছে 14 বছর ধরে, মানে 12 বছর ধরে ঘুরেছে, ও বুঝতে পেরেছে যে না এসব কাস্টিজম ব্যাপারটা ঠিকঠাক নয়, সব দেশেই ভালো ভালো লোক আছে। তার মানে তখন, কারণ কলিঙ্গে ঢুকেছে, কলিঙ্গে অন্য ব্রাহ্মণরা ঢোকেনি, কিন্তু ও ঢুকেছে, বিয়ে করেছে মণিপুরে গিয়ে, তারপরে তো সাউথেও গেছে, তো ওর আমার মনে হয় একটু লিবারেটিং ব্যাপারটা হয়েছে ওর পক্ষে। তো এই হলো, এবং সেখানে সঙ্গীত চর্চাও হলো, এবং সেখানে তাল এবং লয়ের যারা গুণী শিল্পী তারা এসে সঙ্গীত চর্চাও করলেন। এই পর্যন্ত আমরা এসছি। তো এখানে আরেকজন ঋষি এলেন, তিনি হচ্ছেন নারদ, ঋষি নারদ আবার এলেন, এবং যুধিষ্ঠির সকাশে নারদ এবং নারদ আসার সাথে সাথে সবাই উঠে দাঁড়ালেন যে আসুন বসুন, মানে ভাব তুই রাজা এবং তার ফ্যামিলির লোকজন, একজন প্রফেসর বা অ্যাডভাইজার জাতীয় লোক আসে, তো উঠে দাঁড়িয়ে বলছেন যে আপনি সবার আগে, আপনি আগে বসুন, আসন গ্রহণ করুন। কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছিস তুই, এটা হলে এই যে এখানে লেখা আছে যুধিষ্ঠির ঘৃত মধু মিশ্রিত পায়েস, ফলমূল, বরাহ ও হরিণের মাংস, এইটা কিন্তু তিনি খাইয়েছেন সবাইকে এবং ব্রাহ্মণদের পরিবেশন করলেন
তা ব্রাহ্মণরা মাংসাশী, মাংস ভোজন করতেন, এই নিয়ে আমাদের এবং পর্ক ভালোবাসতেন এবং হোপফুলি নিজেকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, চিলি পর্ক তো বানাননি নিশ্চয়ই, কিছু একটা বানিয়েছিল পর্কের নিশ্চয়ই। বরাহ মাংস তো ভালোই খেতে হয়, তো বরাহ এবং হরিণ, অন্য কিছু নেই কিন্তু। তো তার মানে সেই সময় বরাহ এবং হরিণের মাংস খাওয়ার প্রচলন ছিল, যে সেটা পরিষ্কার, এবং ব্রাহ্মণদের মাংস খাওয়ার কোনো বিধি ছিল না, এটা আমরা আগের গল্পেও শুনেছি, এটা তো আছেই। বেশ, এরপরে নারদ এসে বসলেন এবং নারদের সাথে একটা দীর্ঘ কথোপকথন হলো। সেই কথোপকথনটাকে এবার আমরা একটা একটা করে বলি। সো নারদ কিন্তু একা এলো না, নারদের সঙ্গে পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম্য 4 জন ঋষিও এলো। এবার এরা এসে যুধিষ্ঠির যথারীতি উঠে, তুই বললি তো দাঁড়িয়ে ফাড়িয়ে উঠেছে তো, এবং মানে ব্রাহ্মণের যে সম্মান বা ঋষিমুনিদের যে সম্মান সে তো দেওয়াই হয়েছে, এবং এনে বসিয়ে টুজিয়ে পাদপদ্মে অনেক অর্ঘ্য দিয়েছে, সেবা টেবা করেছে, যেটা আগের বারও হয়েছিল। নারদ এর আগের বারও এসে একটা খুব সুন্দর অ্যাডভাইস দিয়ে গেছিল, যে সুন্দর গল্পটা শুনেছো তো, মহিলাদের জন্য কিন্তু খুবই মুশকিল হয়ে যায়, হ্যাঁ, ভাই যুদ্ধ হয়ে যায়। তো যা দিয়ে গেছিলো ওরা কিন্তু এখনো সেই ব্যাপারে হ্যাপি আছে। নারদ ভেবেছে এত সুন্দর একটা সভা টভা হয়েছে, এখন তো রাজা হবে, রাজা তো হবেই। নারদের একটা অ্যাকচুয়ালি ইন্টেনশন ছিল, সেটা আমরা পরে জানতে পারবো। উনি শুরু করেন বেশ এরা মানে প্রশ্ন চলে, কেমন চলছে, সব ঠিক আছে তো, আচ্ছা না সব আচ্ছা, আর বাকি বাড়িতে সব, এইসব করতে করতে ব্যাপারটা হঠাৎ করে বলছে, আর ধর্মকর্ম আর অর্থ এইসব ঠিক চলছে তো? হ্যাঁ ঠিকই চলছে। বলছে না, মানে বলছি যে অর্থচিন্তার সঙ্গে আপনি ধর্মচিন্তাও করেন তো? বলছে হ্যাঁ করি। আচ্ছা, বলছে যে আচ্ছা, কাল বিভাগ করবেন, টাইম ম্যানেজমেন্ট করে আপনি সমভাবে ধর্ম, অর্থ ও কামের দিকে যথেষ্ট নজর দেন তো? যুধিষ্ঠির বলছে হ্যাঁ। হ্যাঁ বলছে নেই, কিন্তু যুধিষ্ঠির নিশ্চয়ই হ্যাঁ বলবে, বা যুধিষ্ঠির বলবে হয়তো যে হ্যাঁ, মানে ভেবে দেখতে হবে, আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো একবার, এরকম হয়েছে আর কি। হ্যাঁ, তখন বলেছে র্যান্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন বলেছে সেবা করো তো, তারপর বলেছে যে এবার এখানে কিন্তু সমস্ত কথা যা বলছে সেগুলো কিন্তু সব অ্যাডভাইস, নট কোয়েশ্চেন এনিমোর। সে বলছে তোমার দুর্গ সকল যেন ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা ও শিল্পীগণে পরিপূর্ণ থাকে। মানে বুঝতে পারলি, বলছে দুর্গের মধ্যে ধনধান্য মানে খাবার দাবার, রেশন, এবং তার সঙ্গে অস্ত্র, এবং মানে অবভিয়াসলি ধন মানে তো টাকা পয়সাও থাকবে, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা এবং শিল্পী, এই সবগুলো থাকতে হবে যুদ্ধের মধ্যে, দুর্গের মধ্যে। কেন শিল্পী কেন থাকতে হবে বলে তোর মনে হয়? ভেঙে টেঙে গেলে আবার বানিয়ে দেবে। শুধু তাই না, শিল্পী থাকতে হবে আমার মনে হয়, ধর যে কোনো যে মানে এই যে এরা যে থাকে এদের তো এন্টারটেইনমেন্টের কোনো জায়গা নেই, সেই শিল্পী। আচ্ছা, সেই শিল্পীও হতে পারে, মানে আমার মনে হয়েছে, এটা বলে তো নিয়ে এইভাবে দুরকম শিল্পী হতে পারে, একটা হলো কারিগর হতে পারে যারা শিল্পী। আচ্ছা, তারপর বলেছে কঠোর দণ্ড দিয়ে তুমি যাতে প্রজাদের অবজ্ঞার পাত্র না হও, মানে এমন কিছু শাস্তি দিয়ে দিও না যাতে প্রজারা তোমার উপর একটু অবজ্ঞার চোখে করে। তারপর বলেছে বীর, বুদ্ধিমান, পবিত্র স্বভাব, সৎ বংশজ ও অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করবে। মানে প্রথম কথা বুদ্ধিমান, বীর, পবিত্র স্বভাব এবং সৎ বংশজ, তো ঠিক আছে। অনুরক্ত ব্যক্তিকে কেন বলেছে, তার কারণ আমার মনে হয় যে ওই প্যাশনেট লোক, যে যুদ্ধ করার জন্য যে প্যাশনেট, তাকেই তুমি সেনাপতি করবে, তার বাইরে কিন্তু তুমি কাউকে সেনাপতি করো না। সৈন্যগণকে যথাকালে খাদ্য ও বেতন দেবে, আর কিছু মিস হোক সৈন্যদের কিন্তু এটা দেবে, কারণ তোমার সিকিউরিটি ফোর্স। এই অবধি বলেছে। আরও বলেছে হ্যাঁ, যে 6টা রয়্যাল কোয়ালিটিস তোমার মধ্যে থাকতে হবে একদম। এগুলো যে সব হচ্ছে আমাদের, এগুলো যে নারদ বলছে, এগুলো কিন্তু একটা পুরো এক করলে পরে একটা রাজধর্মের পুস্তিকা তৈরি হয়। হ্যাঁ একদম, রাজাকে কি কি করতে হয়, রাজা বা শাসককে কি কি করতে হয়, ওই আর কি, যে শাসককে কি কি করতে হবে। সেখানে শুধুমাত্র ধর্মের কথা হচ্ছে না, কিভাবে টিকিয়ে রাখতে হবে সেটাও হচ্ছে একদম। তো যেমন 6টা কোয়ালিটি থাকতে হবে, যেমন কি কাউকে জিতে নেওয়ার জন্য কিভাবে, একটা হচ্ছে সাম মানে হচ্ছে সম্মান, হ্যাঁ, নেগোসিয়েশন, সম্মান দিয়ে তার সাথে করতে পারো।
দাম বা দান যেটা, সেটা বেসিক্যালি মানে হচ্ছে টাকা দিয়ে, ব্রাইবেরি, টাকা অর্থশর্ত দিয়ে তাকে তুমি নিজের দলে আনতে পারো। দণ্ড, হর আদমি কা কিমত হোতা হ্যায় টাইপের ওই হ্যাঁ কথাটাই দাম। দণ্ড, দণ্ড, Punishment. পানিশমেন্ট। পানিশমেন্ট দিয়ে। ভেদ, দুজন শত্রু আছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও, সামদান দণ্ডভেদ, এরা স্ট্র্যাটেজির বিরাট ব্যাপার। তার সাথে এখানে আরও 3টে জুড়েছে, ইনফ্যাক্ট 6টা নয় 3টে। একটা হচ্ছে উপেক্ষা, নেগলেক্ট। নেগলেক্ট বা ইগনোরেন্স। হ্যাঁ, নেগলেক্ট করেও তুমি কাউকে নিজের এতে আনতে পারো। হ্যাঁ। আর হচ্ছে মায়া, অর্থাৎ ডিলিউশন, তার মধ্যে ডিলিউশন ক্রিয়েট করা। সেটাও একটা স্ট্র্যাটেজির পার্ট হতে হ্যাঁ, পারে। এটা তো অনেক সময় ইউজ হয়েছে। যেমন ধর এই অরঙ্গজেবই করতো পরে। অরঙ্গজেব যদিও মহাভারত পড়ে করেছে কিনা সেটা জানি না, কিন্তু হতেও পারে, কারণ তাদের অ্যাডভাইজাররা ওরকম ছিল যে যুদ্ধ হয়েছে তো ওরা করতো কি, যে শত্রুপক্ষের লিডারের কাছে কিছু চিঠি পাঠাতো যেটা আসলে কেউ লেখেনি, ফেক লেটার্স। ওটা দেখে সে ভাবলো ও আচ্ছা এরকম, মানে হয়তো আমাদের সৈন্যরা ঠিক অবস্থায় নেই, হয়তো ওদের মনোবল ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, হয়তো আরেকজনের সাথে মৈত্রী করার কথা, তারই একটা চিঠি ওখানে ফাঁস করে দেওয়া, লিখে ডিলিউশন, মায়া তৈরি করা। এবং ইন্দ্রজাল, ম্যাজিক। ম্যাজিক, এটা ম্যাজিকটা ঠিক আছে, ম্যাজিকটা আজকের দিনে হয়তো, আজকের দিনে হ্যাঁ, কিন্তু এইগুলো 6টা তো আছেই, তো এগুলো তোমাকে দিতে হবে, এগুলো থাকতে হবে, এগুলো তোমার আছে তো। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে যে তোমার করাপ্ট লোকজনকে এবং লেজি লোকজনকে তুমি তোমার কাজে নিযুক্ত করছো না তো, মন্ত্রী টন্ত্রী বানিয়ে ফেলোনি তো, মানে বানানো উচিত হবে না, এটা যেমন একটা আছে। আর বলছে যে তুমি একজনের কথা শুনেই সমস্ত ডিসিশন নিয়ে নাও, নাকি কয়েকজন তোমার অ্যাডভাইজার আছে যে কোনো বিষয়ে থাকা উচিত। হ্যাঁ, থাকা উচিত, কারণ একজনের কথা শুনে যদি তুমি করো তাহলে পরে কিন্তু মুশকিল হবে। মানে আলোচনা করে তারপর তুমি কাজ করো, ডিসিশন নাও। এবং বলছে 3টা গ্রুপের তোমার কাছে গুপ্তচর থাকতে হবে। গুপ্তচর হবে 3 রকমের, হ্যাঁ, এবং তারা যেন একজন আরেকজনকে না জানে। ওই ট্রায়াঙ্গুলেশন বলি আমরা বারবার, তো একটা যে কোনো এর পেছনে 3জন গুপ্তচর লাগাবে যারা একজন আরেকজনকে জানবে না, একদম চিনবে না, তাহলে পরে, এবং তাদের 3জনের কথা শুনে তুমি কাজ করবে। এবং এটা নিজের মন্ত্রীদের পেছনেও এটা লাগিয়ে রাখতে হবে, পুরো সার্ভেলেন্স আর কি। একদম। এখানে বলেছে আরো বলেছে শরণাগতকে, যে তোমার শরণাগত তোমাকে এসে শরণ নিয়েছে তাকে পুত্রের মতো রক্ষা করবে। সে শত্রু হলেও তাকে পুত্রের মতো রক্ষা করবে, এবং যদি সে শরণাগত হয়। আর হলো যুদ্ধে জেতা যে টাকা, বা যুদ্ধ থেকে লুণ্ঠিত, বা জ্বর এক জায়গা জিতে গেল, তার তো একটা আছে, অর্থ পাওয়া যায়। সেই অর্থ যোগ্যতা অনুসারে সৈন্যদের মধ্যে ভাগ করে দিতে হবে। ঠিক। আর আরেকটা বলেছে তোমার যা আয় তার 1/3 বা 1/4 খরচা করবে ব্যয় হিসাবে, মানে সঞ্চয়ের কথাও বলেছে। গণক লেখক প্রত্যহ পূর্বাহে, মানে একদম মানে সকাল সকাল উঠে তোমাকে আয় ব্যয়ের হিসাব দেবে, সেটা একদম প্রপারলি নেবে। এটা কিন্তু তোমার কাজ, কারণ যে গণক মানে হলো যে হিসাব রক্ষক, আর লেখক মানে তো ওই যে কেরানি, তাদের থেকে নেবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু এখানে, যে তোমার রাজত্বে শিক্ষকদের যেন অবমাননা না হয় কোনোভাবে। আজকের দিনে খুব ইম্পর্টেন্ট কথা। অবমাননা তো আমরা কি বলবো, অবমাননা তো হচ্ছে না আর কি, যেটা হচ্ছে ভালোই হচ্ছে বলেই তো লোকে বলছে, কেউ তো কিছু বলছে না তেমন, তো হওয়া তো উচিত। ভালো ভালো শিক্ষক আছে তো, এবং তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে, এবং যোগ্য শিক্ষক আছে তো, নাকি অযোগ্য তারা? ভালো যোগ্য শিক্ষক, এবং তাদেরকে যথেষ্ট সম্মান তুমি দিচ্ছ তো। শিক্ষক থাকতে হবে ভালো, অ্যাডভাইজার থাকতে হবে। এটা নিয়ে কিন্তু একদম প্রথম দিকেই বলেছি, এটা হচ্ছে একদম প্রাইমারি ব্যাপার না। অনেক সিরিয়াস নোট, এটা তো মজা করলাম ঠিকই, কিন্তু এই যে মানে শিক্ষকদের যে গুরুত্ব, সেটাই আমি বলছি। সেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে যে কোনো সাহিত্য বল, যে কোনো অবস্থা বল, যেমন আমরা ইতিহাসের ক্ষেত্রেও দেখতে পাই। সেই রিসেন্টলি আমরা একটা এপিসোড করলাম নবজাগরণ নিয়ে, সেখানে ডিরোজিওর ভূমিকা দেখলাম, কত ইম্পর্টেন্ট একটা শিক্ষক তিনি। তাছাড়াও এই পৃথিবীতে শিক্ষকের তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষক হিসেবে তিনি কি ছিলেন, বা অনেক মানুষ, প্রচুর, মানে এরকম নাম নিতে গেলে শেষ হবে না। কিন্তু মানে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি এই যা অবস্থা আছে সেটা খুব একটা সুখকর বা শান্তিকর নয় একেবারেই।
চলো আমরা আবার মহাভারতে ঢুকি। মহাভারতে ঢুকি। হ্যাঁ, তো মহিলাদের রক্ষা, মহিলাদের প্রোটেকশন আছে কিনা সেটাও খুব ইম্পর্টেন্ট একদম। হ্যাঁ, এগুলোই আর কি। এবং কিছু কিছু বার্তার লোকজন সুখে মানে তাদের যেন কাজ করতে অসুবিধে না হয়, এটা দেখছো তো, যারা তোমার প্রোডাক্টিভ ফোর্স, এগ্রিকালচারের লোকজন, ঠিক, বা যারা অ্যানিম্যাল হাজবেন্ডারি করে চলে, মানে কৃষক এবং প্রান্তিক মানুষ, চাষি, এরা প্রোটেক্টেড থাকে, কারণ এরাই কিন্তু সম্পদ তৈরি করবে তোমার দেশে। একদম। তো সেগুলোও আছে। বলেছে লোভী, চোর, বিদ্বেষী আর অল্প বয়স্ক লোকেদের কাজের ভার দেবে না। এটা কেউ কেউ শুনলে ভালোই হতো। তোমার রাজ্যে যেন বড় বড় জলপূর্ণ তরাক থাকে, মানে ট্যাঙ্ক, জল যাতে ঠিকঠাকভাবে থাকে। মানে তুই ভেবে দেখ, এই যা যা বলা আছে তাতে কিন্তু একটা এর চেয়ে বেটার রাজ্য কিছু হতে পারে না, যদি এগুলো সব মানে কেউ। এর চেয়ে বেটার শাসন আর কিছু হতে পারে না। তারপর বলেছে ওই যে কৃষকদের যেন বীজ আর খাদ্যের অভাব না হয়, তারা যাতে অল্প সুদে ঋণ পায়। তুমি নারীদের সঙ্গে মিষ্ট আলাপ করবে, কিন্তু গোপনীয় বিষয় বলবে না। ধনী আর দরিদ্রের মধ্যে বিবাদ হলে তোমার আমত্তরা যাতে ঘুষ নিয়ে মিথ্যা বিচার না করে। কি রিলেভেন্ট লাগে না এগুলো শুনতে। অন্ধ, মুখ পঙ্গু, অনাথ ভিক্ষুদের পিতার ন্যায় পালন করবে। নিদ্রা, আলস্য, ভয়, ক্রোধ, মৃদুতা ও দীর্ঘসূত্রতা, এই 6 দোষ পরিহার করবে। আমি পরিষ্কার করে বলে দিই, ঘুম, ল্যাদ, ভয়, রাগ, মৃদুতা মানে তোমার যেখানে কথা বলার কথা সেই কথাটা তুমি বলছো না, মৃদুভাষী হয়ে থাকছো, খুব একটা কাজের কাজ নয়। দীর্ঘসূত্রতা হলো প্রোক্রাস্টিনেশন, যেটা নিয়ে আজকাল খুব হয়, যে একটা কাজ কালকে করছি, পরশু করছি, এটা করতে করতে যেটা হয়, এটা হলো প্রোক্রাস্টিনেশন। এই 6 দোষ পরিহার, এটা শুধু রাজা না, আমাদেরও পরিহার করা উচিত। ফলসুড, মিথ্যে ভাষণ একেবারেই দেওয়া যাবে। প্রজার কাছে মিথ্যে কথা বলাটা কোনো কাজের কথা না। এবং আরেকটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দ্য ওয়াইজ, মানে যারা জ্ঞানী গুণী তাদের কথা না শোনা। এটা তোমার বিরাট পাপ আর কি। মানে এটা বলেও নারদ বলেছে, এই যে আমি যা বললাম এগুলো কিন্তু জ্ঞান থেকে বললাম, হ্যাঁ, মানে এটাও শুনে নিও কিন্তু। অবভিয়াসলি নারদ যে কথাগুলো বলেছে বা এখানে যেভাবে লেখা আছে, এটা কিন্তু সত্যি রাজধর্মের একটা দারুণ উপদেশের মতো, এবং একটা মানে কি বলবো, যেটাকে বলা হয় একদম প্রপার শাসন। এটা করলে কিন্তু সে প্রপার শাসক হবে। কারণ এখানে কোথাও এটা বলা নেই যে তোমাকে সব ভালো করতে হবে। তোমাকে বলা হয়েছে যেখানে যেরকম যা যা করা দরকার, যাদের সঙ্গে যা যা করা দরকার, সেই সব তোমাকে ঠিক সময় করতে হবে। খুবই ইন্টারেস্টিং এটা, এই পার্টটা আমাদের নিজেদের খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনারাও যদি মহাভারত পান, কেউ পড়ে নেবেন। এই পার্টটা পড়লে পরে মোটামুটি বোঝা যাবে যে সময় ছিল, আমি বলছি না, কিন্তু আইডিয়াল কিংডম বা আইডিয়াল লিডার বা আইডিয়াল শাসক, আদর্শ শাসক কীরকম হওয়া উচিত তার একটা ব্যাখ্যান রীতিমতো রয়েছে। এবং সেটার মধ্যে ধর্ম খুঁজতে যাওয়াটা বেকার হবে। ধর্ম মানে ধর্ম অর্থাৎ রিলিজিয়ন নয়, এটা হচ্ছে একটা একদমই পলিটিক্যাল একটা কমেন্ট্রি, পলিটিক্সের জায়গা থেকে পলিটিক্যাল কমেন্ট্রি, যে একটা ভালো শাসককে কি বা ভালো করতে হয় আর কি করতে নেই। হ্যাঁ, এবং প্রজাদের সঙ্গে কীরকম রিলেশন রাখতে হয়, কোন কোন শ্রেণী তার জন্য ইম্পর্টেন্ট, সেটাও কি সুন্দর করে দেওয়া আছে। ঠিক। আর নারদের পায়ে যুধিষ্ঠির একেবারে মাথা নত করে বললেন, স্যার আপনি যা যা বলছেন এটা দুর্দান্ত ব্যাপার, আপনি যা রাজধর্ম সম্পর্কে আমার যা বললেন, আমি যেটা পালন করি তাহলে দারুণ হবে। কিন্তু আমি পালন করতে চাই, জানেন, আমিও চাই যে ভালো করে রাজ্যটা চালাই, ভালো করতে চাই, কিন্তু আমি কিছুতেই ওই মানে বাকি আমাদের যে জিতেন্দ্রীয় নৃপতিরা, মানে যারা ইন্দ্রিয় জয় করেছিল আর কি, তাদের মতো কিছুতেই কর্তব্য পালন করতে পারি না আমি, আমার মনে হয়, নিজের মনে হয়। তো নারদ বলে না সেটা খুব একটা, তোকে একটুখানি আটকায় এখানে। তো একটা ইন্টারেস্টিং জিনিস ভাব, যে গল্পটা যেভাবে এগোচ্ছে, যুধিষ্ঠির, পাণ্ডবেরা, এরা তো শাসক হয়ে গেছে বাই ডিফল্ট, নিজেদের বিরাট কাজ করতে হয়নি তার জন্য না, কিন্তু শাসক হয়ে গেছে। আমাদের দেশেও শাসক হয়ে যায় একজন, ইলেকশনে জিতে ইত্যাদিতে। কিন্তু তারপরে এই কাউন্সেলিংটা আসছে যে শাসক হয়ে গেলে পরেই ভালো শাসন করাটা শিখে যায় না, অটোমেটিক নয় ব্যাপারটা। একদমই তাই, একেবারে। হ্যাঁ, সেখানে একজন অ্যাডভাইজার এসে যে ব্যাপারটা জানে, সে এসে বলছে ওকে যে ভালো শাসক হতে গেলে এগুলো 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 করতে হবে, তাহলে তুমি ভালো শাসক হবে। এরা হচ্ছে চেক বক্স তোমার। তার মানে তাকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে এবার শাসন নিয়ে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ যুধিষ্ঠির কি বলছে, আমি এগুলো করতে চাই, কিন্তু আমি হয়তো আগের যারা ভালো শাসক ছিল তাদের মতো কর্তব্য পালন করতে পারছি না। মানে ও নিজের শর্ট ফলিংটা বা নিজের শর্টকামিংটা জানে,
যে কোথায় আমি পারছি না, কোথাও আমার প্রবলেম আছে, সেটাও কিন্তু বুঝতে পারে। ঠিক। নারদ এবার আরেকটা ইম্পর্ট্যান্ট কথাও যুধিষ্ঠির বলে যে এই যে আপনি চারিদিকে তো ঘুরে বেড়ান, আপনি তো প্রচুর ট্রাভেল করেন, তো আপনি ট্রাভেল করতে করতে বিভিন্ন সভা তো দেখেছেন, মানে আমি পৃথিবীর সবার কথা বলছি না, মানে এর চেয়ে ভালো কোনো সভা দেখেছেন কি? এই যে এত সুন্দর একটা সভা বানিয়ে দিচ্ছে। নারদ হাসে, দাঁড়াও তাহলে তোমায় বলি, বলে সে সভার বর্ণনা দেয়। এবার সবার বর্ণনাটা একটু দেখে বলতে হবে, কারণ সবার বর্ণনা তো মনে রাখার মতো না। এবার বলে এই তোমার এই সবার তুলনায় আমি মানুষ্য লোকে দেখিনি ঠিকই, কিন্তু তুমি ব্রহ্মার ইন্দ্রর সভা সম্পর্কে শুনবে। 100 যোজন দীর্ঘ, 150 যোজন আয়ত, 500 যোজন উচ্চ, আর যে কোনো পয়েন্টে সেটা মেঘের মধ্যে বিচরণ করতে পারে, যে কোনো পয়েন্টে হাওয়ায় উড়ে বেড়ায়। এয়ারফোর্স ওয়ান। হ্যাঁ, একদম মানে প্রপার ভেতর স্পেস স্টেশন টাইপের ব্যাপারটা। সেখানে জরা, শোক, ক্লান্তি নেই, গ্র্যাভিটি নেই তো, গ্র্যাভিটি নেই। ইন্দ্রাণী শচী সেখানে শ্রী, লক্ষ্মী, রি, কৃতি দুটি দেবীর সঙ্গে বিরাজ করেন, এতগুলো দেবী আছে। দেবগণ, সিদ্ধ ও সাধ্যগণ, বহু মহর্ষি, রাজা হরিশ্চন্দ্র, গন্ধর্ব, অপ্সরা সকলে সেখানে থাকেন। আর এর মাঝখানে একটা নাম অড লাগছে, এত কিছুর মধ্যে রাজা হরিশ্চন্দ্র করতে গেল, ঠিক এই প্রশ্নটাই আসবে এরপরে। যমের সভা কিরকম শোনো। যমের সভা হলো তৈজস উপাদানে তৈরি, মানে যার মধ্যে তেজ আছে, যদি আমি ভুল না হই। তৈজস মানে বোধহয় সম্ভবত তাই, যদি কারো অন্য কোনো মানে দাঁড়া থাকে প্লিজ বলবেন। সূর্যের ন্যায় উজ্জ্বল, তার বিস্তার 100 যোজন, দৈর্ঘ্য আরও বেশি। স্বর্গীয় পার্থিব সর্ববিধ ভোগ্য বস্তু সেখানে আছে। এখানে কে থাকে? যজাতি, নহুষ, পুরু, মানধাতা, এগুলো সব নাম শুনেছি আমরা। ধ্রুব, কাতবীর্যার্জুন, ভরত, নিশৎপতি নল। আচ্ছা, নল আর দময়ন্তীর গল্প আমরা শুনেছি, করেছি কি না? ও আসেনি তো এখনো, পরে আসবে। নল দময়ন্তীর যে নল সে আছে। ভগীরথ, রাম, লক্ষণ এবং তোমার পিতা পাণ্ডু সেখানে আছে। বরুণের সভা সম্পর্কে শোনো। বরুণের সভা জলের মধ্যে, এবং সেখানে কি আছে? সেটা শীতলও নয়, উষ্ণও নয়, মানে এসি সভা। এই প্রথম দেখা গেল, হ্যাঁ, শীতাতপ নিয়ন্ত্রিত, এটা এসি সভা। এই এসি সভায় কি আছে? বাসুকী, তক্ষক প্রভৃতি নাগগণ এবং বিরোচন পুত্র বলি প্রভৃতি দৈত্য দানবগণ থাকে। দৈত্য ফৈত্য যত আছে সব আছে। 4 সমুদ্র, গঙ্গা, যমুনা প্রভৃতি নদী, তীর্থ সরোবর, পর্বতসমূহ এবং জলচরগণ মূর্তিমান হয়ে, মানে তারা এক একজনের এক একটা মানে মূর্তি হয়ে তারা ওখানে থাকে, মানে পার্সন হিসেবে থাকে। সেখানে বরুণের উপাসনা করে আবার তারা। কুবেরের সভা সম্পর্কে এবার শুনো, এটা আরেকটা ডেঞ্জার সভা। কীরকম? 100 যোজন দীর্ঘ, 70 যোজন বিস্তৃত, কৈলাস শিখরের ন্যায় উচ্চ ও শুভ্র বর্ণ, মানে সাদা। কুবের কি আপনারা জানেন? পুল্লস্ত্যের পুত্র, রাবণের ভাই। ওই পার্টিকুলার মানে সভাতে, মানে কুবেরের সভাতে যক্ষগণ সেই সভা আকাশে বহন করে, মানে যক্ষের পিঠে করে আকাশে বহন করে। কুবের সেখানে বিচিত্র বসন ও আভরণে ভূষিত হয়ে সহস্র রমণীতে বেষ্টিত হয়ে বাস করেন, মানে 1000 মহিলা তার আশেপাশে আছে। দেব, গান্ধর্ব, অপ্সরাদের সঙ্গে মানে সারাদিন গান টান হয়, উনিও করেন। মিশ্রকেশী বলে একজন অপ্সরা, মেনকা, উর্বশী, এইসব অপ্সরা, যক্ষ, রাক্ষস, বিশ্বাবসু, হাহা, হুহু, এটা নাম সত্যি বলছি, হাহা, হুহু প্রভৃতি গন্ধর্ব এবং ধার্মিক বিভীষণ সেখানে থাকেন। ও কেন দাদা? তো একই পুলস্ত্যের পুত্র না, বিভীষণ চলে গেছে ওখানে। পুলস্ত্যের পুত্র কুবের উমাপতি শিবকে নতশিরে প্রণাম করে সেই সভায় উপবেশন করেন। কারণ দেখা গেছে মানে রাবণের যে বংশটা, তারা আবার মানে তারা খুবই শিব ভক্ত, এবং শিবের থেকে তারা প্রচুর জিনিস পেয়েছেন এবং প্রচুর আশীর্বাদ পেয়েছেন। রাবণও পেয়েছিল তো। হ্যাঁ, মিশ্রকেশী মানে হচ্ছে তো আমার মানে বিভিন্ন কালারের হাইলাইট করা। হ্যাঁ, মিশ্রকেশ বোধহয় ওরকমই করা হবে। তখন কি এসেছিল এটা আমি জানি না, স্পন্সর করেনি, তুই নাম নিচ্ছিস। ও হ্যাঁ, তাহলে বিপ করে দিবি এটাতে। হ্যাঁ, এবার বলছে এইসব সভা শুনে বলছে বাবা এইরা এইসব সভা, মানে ওর মনে হচ্ছে আমার সভা আর কি। কিন্তু এটাও বুঝতে পারছে সেগুলো সব দৈব সভা, আমারটা মনুষ্য সভা।
এবার বলছে মহারাজ আমি সূর্যের আদেশে, সূর্য আদেশ দিয়েছিল একবার, সহস্র মানে সহস্র বছর আর কি, মানে 1000 বছর ধরে ব্রহ্মব্রত অনুষ্ঠান করি। তারপর তার সঙ্গে আমি, ব্রহ্মার সভায় তো সবাই যেতে পারে না, আমি যাই। সেইটা অবর্ণনীয় একটা সভা। সেখানে কি আছে, তার রূপ ক্ষণে ক্ষণে পরিণত হয়। সেখানে ক্ষুৎপিপাসা বা প্লানি নেই, মানে না খাওয়ার ইচ্ছা হবে, না জল খাওয়ার ইচ্ছা হবে, কোনো কিছুই তোর ইচ্ছা চলে যাবে। তার প্রভাব ভাস্করকে, মানে সূর্যকে অতিক্রম করে আর কি। দক্ষ, প্রচেতা, কশ্যপ, বশিষ্ঠ, দুর্বাসা, সনত কুমার, অসতী, দেবল প্রভৃতি মহাত্মা, আদিত্য বসু, রুদ্র প্রভৃতি গণদেবতা এবং শরীরী ও অশরীরী পিতৃগণ সেখানে ব্রহ্মার উপাসনা করেন। ভরতনন্দন যুধিষ্ঠির, আপনাকে বলছি, দেবতাদের এই সকল সভা আমি দেখলেও আপনার যে সভাটা আছে সেটা মনুষ্যকুলের শ্রেষ্ঠ সভা। যুধিষ্ঠির বলে, সেটা তো বুঝলাম স্যার, কিন্তু একটা পয়েন্ট আছে। বলছি কি? বলছি এই সমস্ত কথা তো শুনলাম, খুবই সুন্দর, দারুণ সভা সব, কিন্তু আপনি একটা অড নাম বলেছিলেন। আমি বলছিলাম আপনাদের অড নাম। রাজা হরিশ্চন্দ্র কি করছিল হঠাৎ করে সেখানে? আর কোনো রাজর্ষি নেই, তিনি কোন কর্মের ফলে ইন্দ্রের সভায় পৌঁছলেন? দ্বিতীয় হলো, আপনি যমের সভায় আমার পিতা পাণ্ডুকে দেখলেন, তিনি কি বললেন, তিনি কেমন আছেন, এইসব জানতেও আমার খুব মন চাইছে। বলে, রাজা হরিশ্চন্দ্র, দেখো তুমি নিশ্চয়ই শুনেছো রাজা হরিশ্চন্দ্র সম্পর্কে। সে বিরাট করে গল্পটা বলে না, আমরা রাজা হরিশ্চন্দ্র গল্প মোটামুটি জানি। নরপতির অধীশ্বর সম্রাট ছিলেন। তিনি রাজস্বীয় যজ্ঞ করে ব্রাহ্মণদের বিস্তর দান করেছিলেন, এবং রাজস্বীয় যজ্ঞ এমন একটা যজ্ঞ যেটা না করলে রাজা কিন্তু রাজধর্ম কমপ্লিট করতে পারে না। সে রাজস্বীয় যজ্ঞ করবে এবং ব্রাহ্মণদের দান করবে, একটা যজ্ঞ হবে, সেখানে উপাসনা হবে, এবং রাজস্বীয় যজ্ঞ মানে প্রচুর মানুষ তাকে এসে, প্রচুর নৃপতিরা তাকে এসে তার সঙ্গে জুড়ে যাবে এবং তিনি রাজ চক্রবর্তী নামে পরিচিত হবেন। তার আগে মানে এসব করে হরিশ্চন্দ্র সপ্তদ্বীপ জয় করেছে। হ্যাঁ, ওই সপ্তদ্বীপটা নিয়ে বিবেক দেবরায়ের বইতে একটা বেশ ইন্টারেস্টিং আছে, যে সপ্তদ্বীপ বলতে কি 7টা কন্টিনেন্টকে বোঝানো হয়েছে কিনা। হতেই পারে, কিন্তু কারণ যেই ডেসক্রিপশনটা পাওয়া যায় সেটা হচ্ছে মেরু পর্বতকে মাঝখানে রেখে পুরো পৃথিবীটা 7টা দ্বীপে বিভক্ত। যদি তখনকার দিন, মানে যদি আমরা হিসাব করি যে যেই সময় লেখা হচ্ছে, সেই সময় ধর 2-3টে নদী, জলের যে ওভারঅল ল্যান্ডের যে পজিশন তা একটু আলাদা ছিল। তারপর তো ধর হয়তো কোনো ভূমিকম্প কোনো কিছুতে হয়েছে এদিক ওদিক। বাট সপ্তদ্বীপ কিন্তু ইজ এ ভেরি, মানে কি বলবো, ইন্টারেস্টিং কনসেপ্ট যেভাবে বলা হচ্ছে। যদি সেইটাই হয় তাহলেও ডেসক্রিপশনটা কি করে মিলছে তাহলে? না, একটা জিনিস দেখ, এটা যদি আর্যাবর্তের কথা শুধু হয়, আর্যাবর্তের কোনো দ্বীপ নেই। তা তো ঠিক। তো সপ্তদ্বীপ মানে বড় বড় ভূখণ্ড। সপ্তদ্বীপ যে জিতে নিয়েছে সে পৃথিবীর অধীশ্বর। হ্যাঁ, রাজ চক্রবর্তী। হ্যাঁ, কিভাবে হতে পারে যদি এটা 7টা কন্টিনেন্টের কথা না হয়ে থাকে? এটা কিন্তু ঠিক বলেছেন। তো আমার মানে উনি জিতে ফেলেছিলেন বা ইন্ডিয়ার কোনো রাজা গিয়ে সমস্ত পৃথিবী জয় করেছিলেন সেটা কনসেপ্ট নয়। কনসেপ্টটা হচ্ছে যে কন্টিনেন্ট যে রয়েছে এবং এগুলো আলাদা আলাদা, এবং পুরো পৃথিবীর ভূগোলটা সম্বন্ধে একটা বেসিক ধারণা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিকই। হয়তো এক্স্যাক্ট পজিশনটা জানতাম না, হয়তো এক্স্যাক্ট ইয়েটা জানা যায়নি, কিন্তু ছিল। এখানে একটা কথা বলেন, রাজস্বীয় যজ্ঞ যারা করে তারা খুব, মানে কি বলবো, সাহসী। তারা কিন্তু সংগ্রাম থেকে পালায় না কখনো, এবং তীব্র তপস্যায় নিজের কলেবর যারা ছাড়ে, মানে যেভাবে নিজেদের দেহত্যাগ করে আর কি। বলছে এই সমস্ত লোক ইন্দ্রসভায় যেতে পারে, আর রাজাদের মধ্যে একমাত্র উনিই ছিলেন যিনি এই সম্পূর্ণটা করেছিলেন বলে উনি ইন্দ্রসভায় গেছেন। অন্য কোনো রাজা কিন্তু এতটা করেনি। তো বললো আচ্ছা, বলছে আচ্ছা, হ্যাঁ। এবার বলছে আচ্ছা, খুব চিন্তা করছে, কিন্তু আমার বাবা কি বললো পাণ্ডু? বলছে দেখো, এই হরিশ্চন্দ্র যে ইন্দ্রসভায় গেছে, তোমার বাবা তো যমের সভায় আছে, তোমার বাবা তো সেভাবে রাজত্বও করতে পারেনি, কিন্তু এই যে দেখেছে, এত কিছু হরিশ্চন্দ্র সম্পর্কে শুনেছে, এটা দেখে তোমার বাবা খুবই, মানে পুলকিত বা আনন্দিত, এবং ওর মনে হয়েছে যে যুধিষ্ঠির তো রাজা হয়েছে, যুধিষ্ঠির যদি রাজস্বীয় যজ্ঞ করে
তাহলে যুধিষ্ঠিরও এতটা তার শ্রীবৃদ্ধি হতে পারে, তার এতগুলো দিক তার হাত মানে ইয়েতে আছে, সে রাজ চক্রবর্তী হতে পারে, সবচেয়ে বড় কথা সারা মানে পৃথিবীর অধীশ্বর হতে পারে। তো আপনি গিয়ে প্লিজ, নারদকে বলছে, আপনি গিয়ে প্লিজ এই কথাটা যুধিষ্ঠিরকে বলবেন যাতে রাজস্বীয় যজ্ঞ যুধিষ্ঠির করে। তার মানে এই পুরোটার মধ্যে তুই ভেবে দেখ, হ্যাঁ মানে ব্যাপারটা ভাব, নারদ এলো, নারদের কাছে একটা এজেন্ডা আছে। কি এজেন্ডা? যে ওর বাবা বলেছে ছেলেকে গিয়ে বলো রাজস্বীয় যজ্ঞ করতে। রাজস্বীয় যজ্ঞ মানে কি? রাজ চক্রবর্তী মানে পৃথিবীর অধিপতি। পৃথিবীর অধিপতি হতে গেলে রাজধর্মকে বোঝা খুব জরুরি, না হলে তুমি পৃথিবীর অধিপতি হতে পারবে না। তাহলে প্রথমে লোকটা রাজধর্মটা বুঝিয়েছে, তোমাকে ভালো রাজা হলে কি করতে হবে। তারপর সে বলেছে তোমার সভা তো বুঝলাম, সভার ছলে ও হরিশ্চন্দ্রের কথা বলে দিয়েছে, ও জানে ওইটার মধ্যে হরিশ্চন্দ্র নামটাই খটকাবে। তারপরে পাণ্ডুর কথা বলেছে এবং শেষে গিয়ে কিন্তু এজেন্ডাটা কমপ্লিট করলো। ইন্টারেস্টিং না বিষয়টা? মানে ইন্টারেস্টিং তো বটে, মানে একদিকে ওকে তো ডেকে এনেছে যে দেখো আমরা কি একটা সভা বানিয়ে ফেলেছি, এরকম ব্যাপার ছিল, হালকা একটা প্রচ্ছন্ন প্রাইড ছিল। এই নারদ এসে এদেরকে বোঝালো যে দেখো বাবা, সভা খুব ভালো হয়েছে তোমার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সারা পৃথিবীর মধ্যে বেস্ট মানুষদের মধ্যে তো বেস্ট স্ট্রাকচার আর্কিটেকচার, কিন্তু তুমি ভালো রাজা কিন্তু এটার দ্বারা হবে না। একদম ভালো রাজা ভালো সভা হলে হয় না। ভালো রাজা হতে গেলে পরে, ভালো শাসক হতে গেলে পরে তোমাকে এই রাজধর্মগুলো পালন করবে, তাহলে হবে। তার মধ্যে কোথাও এটা নেই যে তোমার একটা বিরাট বড় সভা হতে হবে না। শুধু তাই না, তোমার সভা যে ভালো সভা, ঠিক আছে মানুষদের মধ্যে ভালো সভা, কিন্তু তুমি আসলে জানো সভা কি হয় বলে ওকে যা বলেছে, ও তো মোটামুটি আচ্ছা ঠিক আছে, আমারটা মোটামুটি খুব খারাপ না, এটাই মনে হয়েছে না ওর। হ্যাঁ, তারপরে তো রাজস্বীয় যজ্ঞ তোমাকেও করা উচিত। এখানে আরেকটা লাস্ট একটা বলি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ব্রহ্ম রাক্ষসের কথা বলেছে। হ্যাঁ, যে দেখো বাবা, সব রাজস্বীয় যজ্ঞ তুমি করবে টরবে সব ঠিক আছে, ব্রহ্ম রাক্ষসদের থেকে বেঁচে থাকো। ব্রহ্ম রাক্ষস কারা? ব্রহ্ম রাক্ষস হচ্ছে সেসব ব্রাহ্মণরা যারা ভুলভাল কাজ করেছে এবং সেই কারণে পরবর্তীকালে রাক্ষস হয়ে যাবে, এবং এরা তোমার রাজস্বীয় যজ্ঞে বাধা দেবে। অর্থাৎ ভেরি বেসিক কনসেপ্ট এটার, যদি আমরা মানে দ্বারা বের করতে চাই, যে তাদেরকে দেখে মনে হবে তারা অ্যাডভাইজার এবং তারা নলেজেবল, কিন্তু তারা তোমাকে এই যে তুমি সমস্ত পৃথিবী জয় করবে এবং একটা ভালো শাসন করতে চাইবে, সেইখানে তোমাকে বাধা দেবে এরা, কারণ এরা ভুল অ্যাডভাইস দেবে। ঠিক, একটু আগেই তোমাকে বলেছি ব্রাহ্মণদের থেকে অ্যাডভাইস নেবে বা অ্যাডভাইজার রাখবে। এর আগেও অঙ্গারপূর্ণ বলেছে তোমাদের সামনে ব্রাহ্মণ নেই কেন, ব্রাহ্মণদের থেকে অ্যাডভাইস নেওয়াটাও ঠিক আছে। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ বললি, যে ভুল অ্যাডভাইজার কিন্তু রাক্ষস হচ্ছে কম না। একদম তাই। এবং এটা যদি এইভাবে ইন্টারপ্রেট করা যায় তাহলে দিস ইজ ভেরি নাইস, মানে ইন্টারপ্রিটেশনটাও খুব ভালো। ইন্টারপ্রিটেশনই তো কাজ আমাদের তো এটাকে না এটা খুব সুন্দর ইন্টারপ্রিটেশন অবভিয়াসলি, কারণ আমাদের ক্ষেত্রে আমরা আমাদের লাইফেই দেখতে পাই যে বিভিন্ন সময় কিছু ভুল অ্যাডভাইস যদি আমরা মেনে নিই, যদি অনেক সময় আমাদের ইনস্টিংক্ট বলে যে এই অ্যাডভাইসটা না ভালো ঠিক না, কিন্তু মনে হচ্ছে যে এ কিছু একটা বলেছে, আচ্ছা শুনেই নি, মানে জ্ঞানী লোক বলেছে শুনেই নি, তো ওই ইনস্টিংক্টের কথা যদি আমরা না শুনি পরে কিন্তু খুবই মুশকিল হয়। হ্যাঁ, মানে জ্ঞানী লোক বলেছে বলেই যে সেটা ঠিক হবে তা নয়। শাসকদের ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট, তো বলেই দিয়েছে যে একজনের থেকে অ্যাডভাইস শুনে কাজ করছো কি নাকি 3 জনের থেকে অ্যাডভাইস শুনছো অ্যাটলিস্ট। এখানে একটা প্রশ্ন শেষ করার জন্য একটা কথা বলি, আজকের এপিসোডটা মোটামুটি আমরা রাজধর্মটাই প্রধান ছিল, রাজধর্ম কি কি ব্যাপার সেটাই প্রধান ছিল। সেখানে একটা জিনিস বলি যে আপনারা কেন জানতে যাবেন রাজধর্ম কি, আমি বা কেন জানতে চাইবো রাজধর্ম কি, যে জিজ্ঞেস করতেই পারে, একটা প্রশ্ন আসতেই পারে। আমি তো রাজা হতে যাচ্ছি না, আমি তো শাসন করতে যাচ্ছি না, কিন্তু আমি শাসক চুজ তো করছি, সেটা তো আমার হাতে না, আমার হাতে তো ভোটটা আছে। এবং অ্যাট দ্য সেম টাইম, যেটা মহাভারতের সময় কিন্তু ওখানকার প্রজাদের হাতে ছিল না, আমাদের কাছে আছে, আমরা শাসক চুজ করতে পারি। এবং শুধু তাই না, আমরা এটাও পারি যে শাসক যদি কোনো ভুল করে তাহলে আমরা কিন্তু বলতে পারি শোনো রাজধর্ম কিন্তু আসলে এটা। তো এইখান থেকে খুবই পলিটিক্যালি যদি ব্যাপারটাকে দেখা যায়, তাহলে আজকের দিনেও কেন মহাভারত রিলেভেন্ট সেটা কি পরিষ্কারভাবে বোঝা যায়। ঠিক, তাই না? একদমই ঠিক। সো আজকের এপিসোডে অনেক রকম আমরা বিভিন্ন পার্সপেক্টিভ বের করার বা বিভিন্ন ইন্টারপ্রেট করার চেষ্টা করি, এবং আমাদের মতো করেই করি, সেটা আমাদের ঠিক যেটা মনে হয় সেটাই আমরা বলার চেষ্টা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা
ইনস্টিংক্টের উপর জোর দিই যে আমাদের একটা জিনিস পড়ে কি মনে হচ্ছে তখনই। আমরা যদি সেটা নিয়ে রিসার্চ করতে যাই, অনেকক্ষণ করতে যাই, তাহলে সেটা অবশ্যই করি, কিন্তু সেটার জায়গাটা কম। বরঞ্চ আমরা ইনস্টিংটিভলি আমাদের পড়ে এটা কি মনে হচ্ছে, আজকের দিনে কেন রিলেভেন্ট, সেটাই বলার চেষ্টা করি। সো আজকের এপিসোড কিরম লাগলো সেটা বলবেন অবশ্যই। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, সভা পর্বের একটা এপিসোড শেষ করলাম, আস্তে আস্তে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব একদিন শেষে, যেখানে আমরা স্বর্গারোহণ পর্ব, যেটা এন্ড পর্ব আর কি, সেটা অবধি পৌঁছবো। তার মাঝখানে যদি আমাদের স্বর্গারোহণ তার আগে না হয়ে যায়, ওটাই আমি বলছি, আমাদের স্বর্গারোহণ যদি তার আগে না হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আর ওখানে তো ক্যামেরা ট্যামেরা পাওয়া যায় না, তো আপনাদের আর সিগন্যালও পাওয়া যাবে না, লাইভ করতে পারবো না। নাহলে একটা লাইভ করার প্ল্যান ছিল। যে যাই হোক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। এর পরের পর্বটা বনপর্ব, বাট সভা পর্বটা খুব বড় না, হোপফুলি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বা হোপফুলি আমরা যদি চেষ্টা করি তাহলে হয়ে যাবে। অনেকে বলেছেন 2টো করে এপিসোড আনতে পার এইটা একটুখানি বলে দিই। এটা হলো, আমরা বেসিক্যালি কিন্তু মানুষই, মানে রক্ত মাংস যা সারাদিন ঘটনা যা যা আছে, আমরা কিন্তু মানুষই। আর প্রেমাশিস আরও বেশি মানুষ। প্রেমাশিস অলরেডি যেটা করে, একটা সপ্তাহে একটা বইকে ওইভাবে অ্যানালিসিস করে, প্রত্যেক সপ্তাহে আপনি যেটা দেখেন সেটা কিন্তু খুব রিসেন্ট শ্যুট। অলমোস্ট আমরা শনিবার বা রবিবার, কোনো সময় সোমবার শ্যুট করে মঙ্গলবার পাবলিশ করা হয়। তার কারণ একটা বই পড়তে সময় লাগে, অ্যানালিসিস করতে সময় লাগে, তার ডিটেল বের করতে সময় লাগে, এবং শুধু একটা বই তো না, তার সঙ্গে আরও ট্রায়াঙ্গুলেট করতে হয়, এটা ঠিক বলছি কিনা, এই পার্সপেক্টিভটা কি। তো এই পুরো রিসার্চটায় প্রেমাশিসকে সময়টা লাগে, সেটা প্রায় অমানসিক। তারপরেও আপনারা বলছেন এপিক 2টো করে আনতে। একবার বিশ্বাস করুন, আপনাদের কথা শুনে ভেবেওছিলাম করবো কি 2টো, তারপর ভাবছি দাঁড়াও একটু দেখি। আর আমারও অনেকগুলো কাজের মধ্যে থেকে এই কাজটা আপনাদের জন্য, আমাদের অ্যাকচুয়ালি খুব আনন্দ হয় আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে, সেই কারণেই ওটা করি। সো এই কথা বলে আজকের এপিসোড শেষ করা যাক। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।